শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, পরিমাণ জানার চেষ্টায় সরকার। একের পর এক আগুন দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলছে বিএনপি। জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য বিকৃত করার অভিযোগ সালাউদ্দিনের। এবার জুলাই সনদে সই করল গণফোরাম, বাকি দলগুলোকেও সই করার আহ্বান। সনদে আইনি ভিত্তি নিয়ে মতপার্থক্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে, অভিযোগ এনসিপির। বিধি অনুযায়ী তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না, জানালো ইসি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়িয়ে প্রজ্ঞাপন, প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এবং শুল্ক ও প্রবেশ ফি বৃদ্ধি ইস্যুতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। 2 দিন ধরে পরিবহন প্রবেশ, পণ্য উঠানামা বন্ধ, তৈরি হচ্ছে কন্টেইনার জট। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোড়া কার্গো ভিলেজ থেকে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘটনাস্থল পরিদর্শন করে বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে সরকার। আর বিজিএমইএ এর প্রতিনিধি দল বলছে, ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। শনিবারের আগুনের ভয়াবহতার পর রবিবার দিনের আলোতে বেরিয়ে আসতে শুরু করেছে ধ্বংসস্তূপ। কার্গো ভিলেজে চলছে তল্লাশি কার্যক্রম। একই সাথে খণ্ড খণ্ড আগুন নেভানোর পাশাপাশি চলছে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির চেষ্টা। এদিকে সকাল থেকে বাইরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে সেই প্রশ্ন মুখে মুখে। কমার্শিয়াল বিজনেস করি তো, আমাদের প্রায় 70 টন মাল ছিল। মনে হচ্ছে না তো কোনো তো আমরা তো যাইতে পারি না, ভিতর থেকে কোনো নিউজও পাইনি যে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। এই ক্ষতিগুলা আসলে মেনে নেওয়া যায় না। ব্যবস্থাপনায় ত্রুটি ছিল বিধায় এই অগ্নিকাণ্ড আমি মনে করি। না, যাত্রী চলাচলে এটা কোনো প্রভাব পড়ে নাই, আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছি। আগুন লাগার পর থেকে আমরা যারা আনসাররা আছি পর্যাপ্ত নিরাপত্তা দিতেছি, তো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই। আগুনের মাধ্যমে কোনো সমস্যা হয়েছে না। আমার পরে ঠিক টাইমে ছেড়ে যাবে, 45 মিনিটে ছেড়ে যাবে। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বেসরকারি বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বিজিএমই এর একটি প্রতিনিধি দল। অর্থনীতির প্রাণ, আরেকটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এই কার্গো ভিলেজ। এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম অরক্ষিত থাকে, তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন, অর্থনীতি বলেন, কোথায় ভরসা রাখতে পারে। আমাদের একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য। আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। রবিবার সকাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে অধিকাংশ ফ্লাইট। অগ্নি দুর্ঘটনার খবরে অনেকে সময়ের আগেই চলে এসেছেন বিমানবন্দরে। শনিবার রাতের ঘটনার কারণ অনুসন্ধান ও দায়িত্ব নির্ধারণে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখন তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে বিজিএমইএ প্রতিনিধি দল বলছে যে ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এখনকার অবস্থা যদি বলি তাহলে এখনো কিন্তু হচ্ছে এই যে কার্গো ভিলেজে কিন্তু তল্লাশি কার্যক্রম ফায়ার সার্ভিস চালাচ্ছে, তার সাথে কিন্তু বিভিন্ন সংস্থার লোকজনও রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে বিমান উপদেষ্টাও কিন্তু এখানে পরিদর্শনে এসেছেন এবং তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে একটা অভিযোগ ছিল যে হচ্ছে আগুন যখন নির্বাপনে বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা যান তাদের আটকে দেওয়া হয়েছিল, দেরি হয়েছিল। তো এই বিষয়গুলো আসলে ঘটেনি এমনটা তিনি বলছেন এবং তিনি বলছেন যে বিমানবন্দরের ভেতরে যে ফায়ার স্টেশন রয়েছে সেই
ফায়ার স্টেশনের যেই দমকল কর্মীরা রয়েছিল তারাই আসলে আগুনের 30 সেকেন্ডের মধ্যে তারা আসলে নির্বাপনের কাজ শুরু করেন। তো এখন পর্যন্ত আসলে যদি তিনি একটা কথা বলেছিলেন যে এখানে যারা আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন যে ব্যবসায়ীরা, তাদের আসলে এই আগামী 3 দিনের যে অতিরিক্ত ফ্লাইটের অতিরিক্ত যে চার্জ রয়েছে সব ধরনের সেই চার্জ মৌকুবের কথা কিন্তু তিনি জানিয়েছেন। সরকার সেটা মৌকুব করেছে। একই সঙ্গে বিমান উপদেষ্টা বলেছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আনুষ্ঠানিকভাবে তারা জানার চেষ্টা করছেন, সেই অনুযায়ী কিন্তু তালিকা করা হচ্ছে। এবং আরেকটা কথা তিনি জানিয়েছেন যে হচ্ছে পুরোপুরি নির্বাপন দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ হবে, এমনটা কিন্তু বিমান উপদেষ্টা আমাদের জানিয়েছেন। এবং বিজেপির সভাপতি কিন্তু ইতোমধ্যে আপনি জানতে পেরেছেন যে বিজেপির সভাপতি $1 মিলিয়ন হচ্ছে ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যেতে পারে, এমনটা কিন্তু তিনি আশঙ্কার কথা জানিয়েছেন। তো ব্যবসায়ীদের যে প্রতিনিধি দল, একটি দল কিন্তু বৈঠক করছেন, তারা ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণের জন্য কিন্তু তারা হচ্ছে বৈঠক করছেন এবং তাদের বৈঠক কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন আপনাকে যদি একটু দেখাই, আমি এখনো কিন্তু এই যে নির্বাপনের কাজ কিন্তু চলমান রয়েছে, মানে হচ্ছে পুরোপুরি তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং কোথাও কোনো আগুন অথবা ধোঁয়ার কোনো কিছু আসলে দেখতে পাচ্ছে কিনা সেটা কিন্তু তারা খোঁজ করছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আসলে কিছু কিছু ধোঁয়া বের হচ্ছে, তাদের এই যে কার্যক্রমের ভিতরে কিন্তু কিছু কিছু ধোঁয়া এখনো দেখা যাচ্ছে। তবে পুরোপুরি নির্বাপনে তারা দ্রুত সময় করতে পারবেন, এমনটা আসলে আশা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এখন এই কার্গো ভিলেজে কিন্তু আসলে তল্লাশি কার্যক্রম চলছে এবং এখানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পর আসলে ক্ষয়ক্ষতির যে বিষয়টা, ভিতরে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে তালিকা করে বের করা সম্ভব, তবে সেটা আনুষ্ঠানিকভাবে তারা আমাদের জানাবেন, এমনটা কিন্তু আসলে এই কার্গো ভিলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ। রাকিব, ধন্যবাদ আপনাকে। আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ও কার্গো ব্যবসায় ইমেজ সংকট তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, কুয়েত এয়ারলাইন্স এরই মধ্যে জানিয়েছে বাংলাদেশের সাথে আপাতত কার্গো আমদানি রপ্তানি বন্ধ রাখবে। ব্যবসায়ীদের অভিযোগ, শাহজালালের কার্গো ভিলেজের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার পাশাপাশি অগ্নি নিরাপত্তায় ত্রুটি ছিল। যত মালামাল পুড়েছে তার প্রভাবে ক্ষতি হবে বহু স্তরের, বহুমুখী। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী কার্গো ভিলেজ ব্যবহারকারীদের বড় একটি অংশ তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা, যারা হালকা যন্ত্রপাতি ও তৈরি পোশাকের নমুনা পাঠানোর কাজে এটি ব্যবহার করে থাকেন। পাশাপাশি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো এই কার্গো ভিলেজের মাধ্যমে তাদের গ্রাহকদের দলিলপত্র ও পার্সেল আকাশপথে আদান প্রদান করে থাকেন। এছাড়া ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং কৃষি পণ্য রপ্তানির জন্য এই কার্গো ভিলেজ ব্যবহার করেন ব্যবসায়ীরা। এসব পণ্য পাঠানো বা ছাড় করতে 7 দিন পর্যন্ত সময় লাগে। ঢাকা বিমানবন্দর দিয়ে অন অ্যান অ্যাভারেজে এই মুহূর্তে 600 থেকে 700 টন এয়ার ফ্রেট যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং 800-900 টন আমদানি কার্গো আসে। এর মধ্যে 35% প্লাস মাইনাস হলো বিজেপি কার্গো, এবং এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আছে। এখানে নানা রকমের ফর্মালিটিস, কাস্টমসের ফর্মালিটিস, সিএনএফ, এই সব কিছু মিটিয়ে দেখা যায় যে এই পণ্যটা বের করতে আমাদের 3 থেকে 7 দিন সময় লেগে যায়। পরপর গত কয়েকদিনে স্থানীয় ও রপ্তানিমুখী একাধিক পোশাক কারখানার পর কার্গো ভিলেজের মতো অত্যন্ত স্পর্শকাতর জায়গায়ও অগ্নিকাণ্ড উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। প্রশ্নের মুখে পড়েছে কার্গো ব্যবসা ও বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা। নতুন কার্গো ভিলেজ করা হয়েছে, সেটাকে এখন আপাতত ব্যবহার করা যাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি কুয়েত এয়ারলাইন্সের একটা সার্কুলার দেখেছি, তারা বলেছে আপাতত তারা বাংলাদেশের সাথে কার্গো আমদানি রপ্তানি তারা আর করবে না আপাতত, এবং অন্যান্য এয়ারলাইন্সগুলো যদি একই মনোভাব হয় তাহলে হয়তো কয়েকদিন এই ব্যাপারটা স্থগিত থাকতে পারে বলে আমি আশঙ্কা করছি। আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, আমাদের একটা ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের নানাভাবে তারা আমাদেরকে ধরে। তাহলে এখানে সরকারের, রাষ্ট্রের একটা এত গুরুত্বপূর্ণ জায়গায় যে ফায়ার ইকুইপমেন্ট কি ছিল না, এত বড় অগ্নিকাণ্ড কেন ঘটলো? আগুনে ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করতে না পারলেও তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। তবে পুড়ে যাওয়া মালামালের কারণে শিল্পে ক্ষতি বহু স্তরের হবে বলছেন ব্যবসায়ীরা। প্রথমত ক্ষয়ক্ষতি হলো, যে পরিমাণ গুডস এখানে ছিল সেটা মানে অন্তত কয়েক শত কোটি টাকার কম হবে না, এক নাম্বার। বাট এই কয়েক শত কোটি টাকার মানে পণ্য এখানে পুড়ে যাওয়ার কারণে আমাদের যে অপেক্ষমান আরো যে শিপমেন্টের অপেক্ষায় যে সমস্ত মালামাল অর্ডারগুলি আমাদের ঘরে রয়েছে সেগুলি আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। কার্গো ব্যবস্থাপনায় আগুনের এই ঘটনা সিভিল এভিয়েশনের জন্য সতর্কবাণী হিসেবে দেখার পরামর্শ ব্যবসায়ীদের।
মিহির মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাম্প্রতিক আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা, এগুলো দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে। শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এরপরই শুরু হয় সমালোচনা। অভিযোগ উঠে ওই বক্তব্যে জুলাই যোদ্ধাদের কটাক্ষ করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন। এমন পরিস্থিতিতে রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আরও বলেন, বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর কোনো অপচেষ্টা সফল হবে না। আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোন রকমের কোন কলঙ্ক দাগ স্থাপন হোক, সেটা আমরা কখনোই চাইতে পারি না। যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাবো। আমাদের বক্তব্য কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য কথা বলেন সম্প্রতি আগুনের ঘটনা নিয়েও। তার মতে এগুলো দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাও হতে পারে। আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী, তার সাথে হয়তো পতিত ফ্যাসিবাদের দোসররা এবং পতিত ফ্যাসিবাদ জড়িত থাকতে পারে, তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘ প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এই রক্তের সিঁড়ি বেয়েই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মত পার্থক্য রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ যদি গণ অভ্যুত্থান ঘটায়, তবে গ্রহণযোগ্যতা হারায় বিগত শাসন কাঠামো এবং রাষ্ট্রীয় নিয়মনীতি। তবে ভিন্নমত সংবিধান বিশেষজ্ঞ মঞ্জিল মোর্শেদের বলেন, সংসদ থেকে অনুমোদন না করা পর্যন্ত সনদের আইনি কোনো ভিত্তি নেই। আর রাষ্ট্রবিজ্ঞানী কাজী মাহবুবুর রহমানের মতে, সই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি জাতিকে হতাশ করেছে। ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে একনায়কতন্ত্রী সরকার ব্যবস্থার। অন্তর্বর্তীকালীন সরকারের ৮ আগস্ট শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় ১১টি কমিশন। কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। টানা ৮ মাস আলোচনা শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ। ৩টি ভাগে বিভক্ত সনদের প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং শেষ ভাগে ৭টি অঙ্গীকারনামা। এখন জুলাই জাতীয় সনদ ২০০০। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। তবে সেই সনদে ২৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও বিরত ছিল জুলাই যোদ্ধাদের রাজনৈতিক দল এনসিপি সহ 4টি বাম দল। এমন বাস্তবতায় জুলাই সনদের আইনি ভিত্তি কতটুকু তা ব্যাখ্যা করেন আপিল বিভাগের এই অবসরপ্রাপ্ত বিচারপতি। ডিক্লারেশন বা এই যে চার্টার, গণ অভ্যুত্থান যেটা, সেটাই তার ভিত্তি, আইনি ভিত্তি। ওটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। সারা দুনিয়ায় এই আইনটাই চলছে। সাবস্টেন্সটা হচ্ছে যে যখনই কোনো সরকার শাসনের অধিকার পায় এবং সেই শাসনটিকে তারা অপব্যবহার করে, জুলুম অত্যাচার আরম্ভ করে, তখন জনগণ তাকে হটাবার একটা অধিকার পায়। সেই অধিকার বলে যখন তারা তাকে হটায়, তখন সে আবার নতুন বিধান বা নতুন ব্যবস্থা তৈরি করার অধিকার পায়, আইনি অধিকার পায়। তো এই আইনি এর মধ্যেই আসি আমরা এখন। তবে এ নিয়ে ভিন্নমত জানান সুপ্রিম কোর্টের এই সিনিয়র অ্যাডভোকেট। যে কথাগুলো বলছেন যে সংবিধানে একটা প্রভিশন করবে রাষ্ট্রপতির ক্ষমতা, চেক অ্যান্ড ব্যালেন্স, নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, এগুলো সবগুলো হলো প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের বিধান
অতএব এইসব বিধান নিয়ে রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট না বসে সংবিধান পরিবর্তন না করবে তখন পর্যন্ত সংবিধানের বাইরে কোনো বিধান, এটাকে আমি বিধান হিসেবে বিবেচনা করব না। জুলাই সনদের গ্রহণযোগ্যতা নিয়েও মতপার্থক্য ছিল তাদের কণ্ঠে। জুলাই সনদের কথা কারা বলেছিল হলো এনসিপি। তারাই প্রথম বলছিল যে আমাদের জুলাই সনদ দরকার, তারা কিন্তু ঘোষণা করতে চাইছিল, তো তারাই তো এখানে নাই, তো এটা চিন্তাই হয়ে গেল না। বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই পারস্পরিকভাবে তারা বিপরীত মেরুতে অবস্থান করছে। সেই অবস্থায় এরা যে 84টা বিষয়ে তারা একমত হয়ে গেল, এটা একটা বিরাট একটা অবাক করার মতো বিষয়। এই অক্ষর ধরে রাখলে আমার মনে হয় আমাদের একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি হতাশাজনক বলে মত দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 1-1.5 বছর হয়ে গেল জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা চলছে, তো এটা কেন আমরা ঐক্যমত্য কমিশন যখন আলাপ আলোচনা করছে তখন তারা কেন তাদের এই অভিযোগগুলো উত্থাপন করলো না, আজকে কেন? মতপার্থক্য এবং অনৈক্যের কারণে আগামীতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ যেন বিতর্কিত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। যাদের অদম্য সাহস এবং বুকের তাজা রক্তে 24-এর গণ অভ্যুত্থান, সেই শহীদ ও জুলাই যোদ্ধাদের অনুপস্থিতিতে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা তার পূর্ণতা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক তেমনিভাবে এর আইনি ভিত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মত ও দ্বিমত, যা আরও কিছুদিন রাজনৈতিক অঙ্গনকে সরগরম করে রাখবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই জাতীয় সনদে সই করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম। দুপুরে সংসদ ভবন এলাকার এলডি হলে আনুষ্ঠানিকভাবে সনদে সই করে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফররাজ হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান। এর আগে গত শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জুলাই সনদ সই অনুষ্ঠানে গণফোরামের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তারা সই করেননি। বাকি দলগুলোকেও এই সনদে সই করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। গণফোরাম বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের এই প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল এবং এই সংযুক্তি অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে বলে আমি নিশ্চিত। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর উদ্দেশ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এনসিপি নেতারা দাবি করেছেন ইসির রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে। সকালে রাজধানী নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের সাথে বৈঠকের পর তাদের আরও অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে নির্বাচন কমিশন বলছে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় সেটি এনসিপিকে দেয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনের দেয়া প্রতীক পছন্দের শেষ দিনে রবিবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। বৈঠক শেষে ইসির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন এনসিপি নেতারা। বলেন নির্বাচন কমিশনকে অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির সামনে কোনো বিকল্প নেই জানিয়ে হাসনাত বলেন প্রতীক নিয়ে স্বেচ্ছাচারিতা করছে নির্বাচন কমিশন। মার্কার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সেই গ্রহণযোগ্যতা সেটি যেন কখনোই আপনার গণবিদ্বেষী, জনগণ বিদ্বেষী না হয়, সে বিষয়টি আমলে নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশন একটি স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। জাতীয় নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার, সেখানে সুষ্ঠু নির্বাচন কিভাবে দেবে তা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার, তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে, সে বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান আইন অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় সেটি এনসিপিকে দেয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রতীকটা চাচ্ছেন, সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে না। এর আগে 50টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি।
লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শুল্ক বৃদ্ধি ও বন্দরের গেট পাশের ফি বৃদ্ধি ইস্যুতে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। ব্যবসায়ীরা বলছেন, বিদেশি অপারেটরদের সুবিধা দিতেই ট্যারিফ বাড়িয়েছে সরকার। 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা। এদিকে বন্দরে গেট ফি বৃদ্ধির প্রতিবাদে 2 দিন ধরে বন্ধ সব ধরনের পরিবহন প্রবেশ। বন্ধ রয়েছে পণ্য উঠানামা। বন্দরের ভেতরে তৈরি হচ্ছে কন্টেইনার জট। পরিবহন মালিকদের দাবি, আগে একটি গাড়ি প্রবেশে 57 টাকা 50 পয়সা দিতে হলেও সম্প্রতি তা বাড়িয়ে করা হয় 230 টাকা। কোনো পরামর্শ না করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবহন ব্যবসায়ীদের। এদিকে চট্টগ্রাম বন্দরের 41% বর্ধিত মাশুল প্রত্যাহার ও বিভিন্ন সেবায় অযৌক্তিক ট্যারিফ সমস্যার 1 সপ্তাহের মধ্যে সমাধান করা না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। এতে বহুমুখী সংকটে পড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। স্টেক হোল্ডারদের সাথে বসে যৌক্তিক এবং বাস্তবসম্মত ট্যারিফ যদি পুনর্নির্ধারণ না করা হয়, তাহলে 1 সপ্তাহ পরে চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেওয়া। যদি কমানো না যায়, তাহলে এটা যদি পার্মানেন্ট হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে। লাইন খরচের মধ্যে ড্রাইভারদেরকে ইনক্লুড করা থাকতো। এখন ড্রাইভার শ্রমিক ইউনিয়ন আগে থেকেই ডিক্লার দিছে যে 230 টাকার গেট পাস মালিক পক্ষ কাটিয়ে দিলে ওনারা গাড়ি ঢোকাবে। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, শিক্ষক আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ করি। আপনি জানেন, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে কিন্তু শিক্ষকরা জড়ো হচ্ছেন। এখানে তাদের আজকে যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যে তাদের ছিল, আজকে বেলা 12টার পরে তারা কিন্তু শিক্ষা ভবনে যাবেন। তাদের যে আসলে যে থালাবাটি যে একটা মিছিল রয়েছে, সেই মিছিল নিয়ে তারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তো আমরা এই মুহূর্তে আছি, আপনি দেখতে পাই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আছি। শহীদ মিনারে এখানে দুপুরের আগে কিন্তু শিক্ষকদের 10 সদস্যের একটা প্রতিনিধি দল কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সাথে কেন্দ্রীয় নেতাদের সাথে তারা কিন্তু বৈঠকে বসেছেন। বৈঠক থেকে আমরা যতটুকু শিক্ষকদের সাথে কথা বলে জেনেছি, বৈঠক থেকে তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু তারা কিন্তু বেরিয়ে গেছেন। তারা বৈঠকে শিক্ষক প্রতিনিধি দলের আরও অন্য নেতারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে বৈঠকে যে বিএনপির সাথে তাদের যে বৈঠক হয়েছে, বৈঠকে বিএনপি তাদের কাছে আহ্বান করেছে যে 22 তারিখের অক্টোবরের 22 তারিখ পর্যন্ত তারা যেন শান্তিপূর্ণ তাদের যে আন্দোলন কর্মসূচির জন্য চালিয়ে যায়। যে কেননা অর্থ উপদেষ্টা দেশের বাহিরে রয়েছেন, উনি দেশে আসলে তারপর পরবর্তীতে তাদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত তারা সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে নতুন করে তারা আসলে তাদের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন তারা জারি করবেন, এমন তাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা সেটা শিক্ষকদের মাধ্যমে জানতে পেরেছি। তো আপনি আরেকটা বিষয় তারা যেটা বলছেন যে শিক্ষক প্রতিনিধি দলটা যখন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে কিন্তু তারা কিন্তু বিস্তারিত তাদের ব্রিফিং কিন্তু তারা আসলে বিস্তারিত তুলে ধরে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে বা তারা কি করবেন। তাদের আবার এমনটা তাদের কাছ মাধ্যমে জানতে পারছি যে তারা 3টায় তারা তাদের মিছিল করবেন। তারা আসলে এখান থেকে বুখা মিছিল করবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থালাবাটি নিয়ে তারা আসলে প্রতীকী একটা বুখা মিছিল নিয়ে তারা শিক্ষা ভবনের সামনে যাবেন। সেখানে তারা তাদের পরবর্তী কর্মসূচি তারা উত্থাপন করবেন, এমনটাই আসলে। তো আমরা বেশ অনেক শিক্ষকের সাথে সকাল থেকে কিন্তু আমরা আসলে কথা বলছি। তো আমরা পরবর্তী আসলে বিস্তারিত আসলে জানতে পারবো যখন 10 সদস্যের শিক্ষক প্রতিনিধি দলটা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে আসবে, তারা যখন সাংবাদিকদের ব্রিফিং করবেন, তখন আসলে তারা আসলে বিস্তারিত বলবেন। তারা আসলে আজকে যে সকালে যে তারা শিক্ষা অর্থ মন্ত্রণালয় থেকে 5% শিক্ষকদের ভাতা বাড়িয়ে যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তারা সেটা আসলে মানবেন কি মানবেন না, তারা আসলে আর আজকে পরবর্তী তারা আসলে শিক্ষা ভবনের সামনে তারা যাবেন কিনা সেটা তারা আসলে বিস্তারিত ব্রিফিংয়ে জানাবেন, এমনটা আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আপাতত আমার কাছে শহীদ মিনার থেকে বিস্তারিত। অজিত, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 61, নাটোর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি নাটোর 4 আসনটি, গুরুদাসপুর এবং
বড়াইগ্রাম নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার 4,20,000। এখানে নারী পুরুষ উভয় ভোটারই কিন্তু সমান সমান, এবং এই আসনে কিন্তু চলনবিল অধ্যুষিত এলাকা এবং বিশাল চলনবিল এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ দেশি মাছ উৎপাদন হয় এবং রসুন এখানকার একটি বড় অর্থনৈতিক ফসল। তো আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। অনেক অনেক ধন্যবাদ। আপনি এখানকার মনোনয়ন প্রত্যাশী, কেমন সাড়া পাচ্ছেন, কতটা আশা করছেন মনোনয়নের বিষয়ে? স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি দীর্ঘদিন থেকেই দলের সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত আছি। এই দলের জন্য শরীরের ঘাম ঝরিয়েছি, রক্ত ঝরিয়েছি, দল করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। আন্দোলন সংগ্রামে গুদাসপুর গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ততা রেখে বিগত দিন 17টা বছর আন্দোলন সংগ্রামে রত ছিলাম, যার কারণে 18 সালে আমাকে আমার প্রিয় নেতা তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন। গণতন্ত্র বিরাজমান না থাকার কারণে আমাদের নির্বাচন আলোর মুখ দেখেনি। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আন্দোলন সংগ্রামে যেহেতু আছি, জনগণের দুর্দিনে দুঃসময়ে পাশে আছি, আমি মনে করছি যে আমার প্রিয় নেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষের প্রতীক আমাকে তুলে দিবেন ইনশাল্লাহ। আপনার আসনের উপর দিয়ে বয়ে গেছে রাজশাহী ঢাকা মহাসড়ক, এবং বলা হয়ে থাকে এই মহাসড়কটিতে প্রায় বড় বড় দুর্ঘটনা ঘটে। এই সড়কটি 4 লেন করার জন্য একটা এই এলাকার মানুষের প্রাণের দাবি। এই 4 লেন সড়কের অভাবে যে দুর্ঘটনা ঘটছে, এর প্রতিরোধে আপনারা কি উদ্যোগ নেবেন যদি নির্বাচিত হন? আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম পদক্ষেপই হবে, অনেক তাজা পান ঝরে গেছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিনিয়তই এখানে ঘটছে। নির্বাচিত হতে পারলে 4 লেনে 2 লাইন থেকে 4 লেনে সংযুক্ত করতে পারলেই আমার মনে হয় দুর্ঘটনা এখান থেকে কমে যাবে। আমরা নির্বাচিত হতে পারলে প্রথম কাজই হবে এই মহাসড়ককে 4 লেনে পরিণত করা। আপনি জানেন যে গত 4টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচনগুলোতে ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে এবং ছাত্রদল পরাজিত হয়েছে। ভোটের মাঠে এর কোনো প্রভাব পড়বে কিনা? জামাত অনেকটা আশা করছে যে এই ফলাফলের মতো তারা এগিয়ে থাকবে। আপনি কি মনে করেন? মানে শিক্ষা প্রতিষ্ঠানের ভোটার আর সাধারণ ভোটারদের মধ্যে তো মত পার্থক্য রয়েছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ভোটাররা সবেমাত্র ভোটার হয়েছে, আর ওখানে আমরা বিগত নির্বাচনে যেটা দেখতে পেয়েছি, নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে আমরা বিশ্বাসও করি না, যার কারণে ওই নির্বাচন বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এটা আমরা বিশ্বাস করি না। আপনার এলাকায় প্রচুর পরিমাণ রসুন হয়, যা এই বাংলাদেশের বলা হয়ে থাকে যে 3 ভাগের 2 ভাগ রসুন হয় এই গুরুদাসপুর বড়াইগ্রাম এলাকায়, এবং এই এলাকায় প্রচুর দেশি মাছ উৎপাদন হতো একটা সময়। এখন পুকুরের কারণে সেই মাছও বিলুপ্তির পথে। এই রসুন কিভাবে সংরক্ষণ করা যায়, এই মাছের উৎপাদন আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, একটু বলবেন? রসুনের এখানে পর্যাপ্ত পরিমাণে চাষাবাদ হয়, তো রসুনগুলো চাষাবাদ করতে গিয়ে এখানে লেবার কস্ট আছে, তারপরে সার সেচ খরচও আছে। সর্বশেষ দেখা যায় যে রসুনের দাম যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার কারণে আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে রসুন সংগ্রহের জন্য এখানে হিমাগার তৈরি করা প্রয়োজন মনে করি আমি। আর এখানে মৎস্য চাষের ব্যাপারে বলছেন, এখানে পর্যাপ্ত পরিমাণে পুকুর খনন করা হয়ে গেছে। পুকুর খনন করার জন্য রাস্তাঘাটেরও দুর্গতি হয়ে গেছে, আর বিশেষ করে বিগত দিনে যে দেশীয় মাছগুলো ছিল সেই মাছগুলো বিলুপ্তির পথে চলে গেছে। এখন নদী নালা খাল বিলগুলো যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নির্বাচিত হতে পারি, এগুলো সংস্কারের মাধ্যম দিয়ে সেই পুরাতন মাছগুলোকে আবার আমরা চাষাবাদের মধ্যে। শেষ প্রশ্ন, নারীদের জন্য কি করবেন? নারীদের জন্য আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। গুদাসপুর বড়াইগ্রাম বেকারত্ব আছে, এখানে যদি শিল্প কলকারখানা আমরা নির্মাণ করতে পারি তাহলে নারী সহ পুরুষদেরও বেকারত্ব দূরীভূতকরণ করা যাবে। ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমরা ছিলাম নাটোর 4 আসনে। এরপর বিকেল 5টায় আমরা থাকবো নাটোর 3 আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের ডিবিসি নিউজ যে চোখ রাখুন এবং ডিবিসি নিউজের পরবর্তী অনুষ্ঠানটি উপভোগ করুন। সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক শিক্ষার্থী ধর্ষণ মামলায় মিঠু বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে 7 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। রবিবার দুপুরে এসব তথ্য জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। এর আগে শনিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার তেজকুনি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু বিশ্বাস মূল অভিযুক্ত সোহেল রোজারিও এবং বিপ্লব রোজারিওর সহযোগী বলে জানা গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সাভারে এক তরুণী
এলাকার শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সোহেল তার সহযোগী মিঠু ও বিপ্লবের সহযোগিতায় তাকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। বৃহস্পতিবার মামলা করেন ওই তরুণী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস এঞ্জেলেস সহ দেশজুড়ে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই নো কিংস আন্দোলন দ্রুতই জনস্রোতে পরিণত হয়। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে সকালেই হাজারো মানুষ জড়ো হন। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশ মুখেও ছিল উপচে পড়া ভিড়। ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেন, এসব প্রতিবাদ বিক্ষোভে বামপন্থী অ্যান্টিফা যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বলেও আখ্যা দেন। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনে ক্ষতি $100 কোটি ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা পোশাক মালিকদের সংগঠন বিকেএমই-এর। ঢাকা কাস্টমস হাউসে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে তৈরি পোশাক শিল্পের মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেএমই জানিয়েছে, এখনই ক্ষতির পরিমাণ চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। ক্ষতি নিরূপণে একটি পোর্টাল চালু করা হয়েছে, যেখানে ব্যবসায়ীদের তথ্য দিতে বলা হয়েছে। এই তথ্য পেলেই ক্ষতির চূড়ান্ত চিত্র পাওয়া যাবে। ব্যবসায়ী নেতারা জানান, এখন থেকে শুক্র এবং শনিবার আমদানি পণ্য ছাড় করা যাবে। বিকল্প হিসেবে থার্ড টার্মিনালে আমদানি করা পণ্য রাখা হবে। বৈঠক শেষে বেসামরিক বিমান উপদেষ্টা জানান, সব অভিযোগ আমলে নিয়েই তদন্ত চলছে। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। বিমা উন্নয়ন প্রকল্পের 800 কোটি টাকা লোপাট করে পাচারের ঘটনা তদন্ত শুরু করেছে দুদক। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণ হলে পাচার হওয়া অর্থ দ্রুত ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি এবং অর্থ পাচার বন্ধ করতে এ ধরনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার তাগিদ দিয়েছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA এর প্রযুক্তিগত উন্নয়নের জন্য 800 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। 2022 এবং 2023 সালে বিভিন্ন সময় এসব প্রকল্পের বেশিরভাগ কাজ বাগিয়ে নেয় সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন একনেক্সসফট, স্মার্ট টেকনোলজিস BD লিমিটেড সহ কয়েকটি প্রতিষ্ঠান। কিন্তু প্রকল্পের কাজ না করেই 800 কোটি টাকা উত্তোলন করে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সত্যতা যাচাই করতে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম সহ জড়িতদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো সম্পদের যদি পাচারের অভিযোগ ওঠে, বিএফআইও সেগুলো দেখে থাকে এবং বিএফআইও যদি তদন্তের স্বার্থে যদি কোনো ব্যক্তির কোনো প্রকার তথ্য আমাদের কাছে চায়, ব্যাংকিং তথ্য বা অন্য কিছু চায়, বাংলাদেশ ব্যাংক অবশ্যই তদন্তের স্বার্থে সেই সকল তথ্য দিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। অভিযোগ গুরুত্ব সহকারে দ্রুত তদন্ত করার তাগিদ আর্থিক খাত বিশ্লেষকদের। স্টেটের যে এজেন্সি তারা জড়িত, প্লাস হচ্ছে যিনি ব্যবসায়ী তারা জড়িত। অতএব সেই তিনটে মিলে যখন কাজ করে তখনই কিন্তু প্রকৃতপক্ষে কর্ম সম্পাদন না করেও অর্থ আত্মসাৎ করার সুযোগ তৈরি হয়। তবে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। এটা কাজ 100% হয়েছে, এটা টাকা উঠিয়ে নেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের কাছে একদম ওয়ার্ল্ড ব্যাংকের আছে, সার্টিফিকেট আছে, কম্পিটিশন সার্টিফিকেট আছে, কত কম্পিটিশন আছে, যে কেউ তো যে কোনো জনের নামে অভিযোগ দিতেই পারে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদাবাজি, ককটেল বিস্ফোরণ এবং হামলার ঘটনা ঘটেছে রাজধানীর বাড়িধারা এবং প্রগতি সরণি এলাকায় গাড়ির শোরুমগুলোতে। এমন অভিযোগ গাড়ি ব্যবসায়ীদের। প্রতিবাদে রবিবার আধা বেলা গাড়ির শোরুম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রিকন্ডিশনস ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন ভার্ভিডা। সংগঠনটির নেতারা জানান, গেল কয়েক মাসে দুর্বৃত্তরা চাঁদা দাবি এবং ককটেল হামলার মাধ্যমে ব্যবসায়ীদের
আতঙ্কে রাখছে। এ ঘটনায় একাধিকবার ডিএমপি এবং র্যাবকে বিষয়টি জানানো হলেও হামলা থেমে নেই। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ক্রেতারাও শোরুমে আসতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে এবং ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল হক। বিগত 6 মাস যাবৎ একটা সন্ত্রাসী গোষ্ঠী আমাদের এখানে সন্ত্রাসী হামলা কার্যকলাপ চালাচ্ছে। তারা হুমকি ধুমকি দিচ্ছে, ককটেল মেরেছে প্রায় 12টা শোরুম। তো আমরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত আমরা পুলিশকে জানিয়েছি, কেস করেছি, পুলিশও তাদের তৎপরতা চালাচ্ছে, কিন্তু কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করেছে প্রাইম মুভার এবং ট্রেলার মালিকরা। দুপুরে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন তারা। এর আগে বন্দরে গেট ফি বৃদ্ধির প্রতিবাদে 2 দিন ধরে বন্ধ ছিল সব ধরনের পরিবহন প্রবেশ। পণ্য ওঠানামা বন্ধ থাকায় বন্দরের ভেতরে তৈরি হয় কন্টেইনার জট। পরিবহন মালিকদের দাবি, আগে একটি গাড়ি প্রবেশে 57 টাকা 50 পয়সা দিতে হলেও সম্প্রতি তা বাড়িয়ে করা হয় 230 টাকা। কোনো পরামর্শ না করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবহন ব্যবসায়ীদের। এদিকে চট্টগ্রাম বন্দরের 41% বর্ধিত মাশুল প্রত্যাহার এবং বিভিন্ন সেবায় অযৌক্তিক ট্যারিফ সমস্যার 1 সপ্তাহের মধ্যে সমাধান করা না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। দেশের মুদ্রা বাজারে কিছুটা হেরফের দেখা গেছে। আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে 123 টাকা দরে, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ডের দর 1 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। দর বেড়েছে ইউরোর। ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 টাকা আর ক্রয় 77 টাকা। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। ইউ দিরহাম বিক্রি 33 টাকা আর ক্রয় 32। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা আর কিনছে 27 টাকা 50 পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা, ক্রয় মূল্য 92 টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবে 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 38 পয়সা দর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে সপ্তাহের যে প্রথম কর্মদিবস এবং কর্মদিবসের সবগুলো সূচক কিন্তু নিম্নগামী রয়েছে এবং ডিএসই এক্স অর্থাৎ প্রধান সূচক -75 অনেকটাই কমে গেছে এবং এখন অবস্থান করছে 5044 পয়েন্টে এবং ডিএসই এস ইন্ডেক্স সেটি কিন্তু 23 পয়েন্ট কমেছে এবং এখন অবস্থান করছে 1062 পয়েন্টে এবং অন্য যে সূচকগুলো রয়েছে অর্থাৎ ডিএসই 30 ইন্ডেক্স সেটিও কিন্তু 29 পয়েন্ট কমে এখন 1938 পয়েন্টে অবস্থান করছে এবং আজকে সারাদিনে লেনদেন হয়েছে প্রায় 442 কোটি টাকার এবং লেনদেনে অংশগ্রহণকারী যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 44টি কোম্পানির কিন্তু শেয়ারের দাম বেড়েছে, কিন্তু দাম কমেছে 314টি কোম্পানির শেয়ারের দাম এবং দাম অপরিবর্তিত আছে 38টি কোম্পানির। নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ে মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে সোনারগাঁওয়ে ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের চিনি কারখানায় আগুন লাগে। কারখানার শ্রমিকরা জানান সিড কেরোসিন সাইলোতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো। পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।